বন্ধুরা, অনেকেই অভিযোগ করেন যে বিরোধী দলনেত্রী থাকার সময় যে অবস্থানে ছিলেন, শাসকের ভূমিকায় আসার পর সেখান থেকে অনেকটাই বদলে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে গেছে বলতে তারা যেটা বলার চেষ্টা করেন যে তার মুখের ভাষা, তিনি যেভাবে আক্রমণ করেন নিজের দলের লোককে তো ছেড়েই দিন, বিরোধী দলের নেতাদের, বিরোধী দলের যারা রয়েছেন তাদেরকে যেভাবে বলেন, এমনকি সেই আক্রমণ করতে গিয়ে তিনি মাঝে মাঝে অশ্লীল শব্দ ব্যবহার করেন, সেটা দেশের প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তিনি কাউকে রেয়াত করেন না। এমনকি আদালতের বিচারপতি, তাদেরকে নিয়েও তিনি মুখে বলেন আমি রায়ের বিরুদ্ধে বলছি, বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু সেখানে তাদেরকে বিজেপি থেকে আরম্ভ করে যে যে ভাষায় তিনি বলেন সেটা খুব একটা শোভন নয়। এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে যেন মনে হয় তিনিই আইন, তিনিই আদালত, অর্থাৎ তিনিই যেন কোথাও গিয়ে শেষ কথা। আর এই করতে করতে তিনি যখন মাত্রাটা ছাড়িয়েছেন, তখন এমন একটা জায়গায় গিয়ে তিনি ভুল খেলে ফেলেছেন যে জীবনের সবথেকে বড় গাড্ডায় তিনি পড়ে গেছেন। এবং সবথেকে বড় কথা, এই গাড্ডায় পড়ে যাওয়ার ব্যাপারটা, এটা আপনারা অনেকেই বলেন যে আপনারা তো মনে করছেন, কিন্তু কোনোদিনই তো দেখি না তাকে সামান্যতম বিচলিত হতে, তিনি ঠিকই থাকেন। এবার তিনি যে গাড্ডায় পড়েছেন সেটা নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এইখান থেকে পলায়নের পথ খুব একটা নেই, এবং এবারের যে ধাক্কাটা আসতে চলেছে সেটা কার্যত তার তার রাজনৈতিক জীবনে একটা বড় ধাক্কা হবে। কেন বলছি এই কথাটা? আজকে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটল এবং যেভাবে তিনি ডিফেন্ড করার চেষ্টা করলেন, সেই জায়গা থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে যেতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ পর্যন্ত এবার ভয় পেতে শুরু করলেন? কেন বলছি অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে আজকে একটা মামলার শুনানি ছিল, এবং যে মামলাটাকে কার্যত নজিরবিহীন মামলা বলা যায়। কেননা এই রাজ্যের যিনি রাজ্যপাল আছে, যার ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন আছে, অনেকের মনে অনেক কথা ওঠে, কিন্তু তিনি নজিরবিহীনভাবে একটি মামলা করেছেন সরাসরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সেটা মানহানির মামলা। এই মামলাটা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই জলঘোলা হচ্ছিল, কিন্তু আমি সেইভাবে কোনো প্রতিবেদন এটা নিয়ে করিনি। কেননা এই রাজ্যপালের উপর সত্যি কথা বলতে আমার ভরসাটা একটু কম আছে। তিনি যেভাবে নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন, বা তিনি যেভাবে যেভাবে তিনি কথাবার্তা বলছেন বা কার্যকারণ করছেন, তাতে গিয়ে কোথাও যেন এই রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলনে তিনি চলছেন, তাদের হাতের পুতুল হয়ে গেছেন। বিশেষ করে এই শাসক দলের এক মুখপাত্র আছে, যাকে 3.5 বছরের জেল কাটা আসামি বলে বিরোধীরা বলে, সেই রকম একটা তার কথাতেই যেন তিনি নাচছেন। এমন জায়গাটা যে বিরোধীরা অভিযোগ করে, সেটা আমার মনেও দানা বাঁধছিল। সেই জন্য শেষ অবধি এরকম তিনি বলেছেন বটে, করবেন কিনা এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল, কিন্তু দেখা গেল শেষ অবধি সেই মামলাটি হলো। কেন এই মামলাটি হলো? এই মামলাটি হলো, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য। সেই বক্তব্যটা হচ্ছে, আপনারা জানেন যে এই যে লোকসভা নির্বাচন গেল, সেখানে তার সঙ্গে 2টি বিধানসভা কেন্দ্রও কিন্তু উপনির্বাচন হয়েছে, একটা ভগবানগোলা, একটা বরানগর, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের 2 এমএলএ জিতেছেন। কিন্তু তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে একটা জটিলতা তৈরি হয়েছে। রাজভবন থেকে পরিষ্কার জানানো হচ্ছে, অর্থাৎ রাজ্যপাল পরিষ্কার জানাচ্ছেন যে এই 2 বিধায়ককে রাজভবনে যেতে হবে এবং সেখানে রাজ্যপাল তাদের শপথ গ্রহণ করাবেন। অন্যদিকে যেটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে না, এদের শপথ গ্রহণ বিধানসভাতেই হবে, এবং সেটা স্পিকার বা ডেপুটি স্পিকারকে করতে হবে। এখন সেই জায়গা থেকে কিছুটা সরে এসে তারা বলছেন যে রাজ্যপাল যদি বিধানসভাতে এসে তাদেরকে শপথ গ্রহণ করান তাহলেও অসুবিধা নেই, কিন্তু রাজভবনে যাবে না। এই অবধি তো ঠিক ছিল, কিন্তু এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা মারাত্মক। তিনি কি বলেছেন? বলেছেন যে জেতার পরেও 1 মাস ধরে আমার বিধায়কেরা বসে আছেন, রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ ওদের নির্বাচিত করেছে, ওর কি অধিকার তাদের শপথ নিতে না দেওয়ার? উনি হয় স্পিকারকে এই অধিকার দিন, নয়তো ডেপুটি স্পিকারকে দিন, আর তা না হলে নিজে বিধানসভায় যান। এর পরের যে অংশটা সেটাই হচ্ছে মারাত্মক। কি বলেছেন? বলেছেন ওর রাজভবনে কেন সকলে যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে। এইবার আপনারা জানেন যে এই রাজ্যপাল সম্বন্ধে একটা কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে, সেটা রাজভবনের এক মহিলা কর্মী, তার শ্লীলতাহানি হয়েছে এবং সেখানে সরাসরি রাজ্যপালের যোগ রয়েছে, এই নিয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছে, এবং সেই জায়গাটাতে
কলকাতা পুলিশ তদন্ত করতে চাইছে, কিন্তু আপনারা জানেন যে রাজ্যপাল এমন একটা পদ, সেই পদে কিন্তু এই ধরনের তদন্ত করা যায় না। ফলে একটা জটিলতা সেখানে তৈরি হয়ে আছে। এবং এই ঘটনা নয়, এর আগেও কিন্তু এই শাসক দলের যে মুখপাত্রের কথা বলছিলাম, ওই 3.5 বছরের জেল খাটা আসামির কথা বলছিলাম, তিনি কারোর নাম করেননি, কিন্তু নাম না করেও যে ইঙ্গিত দিয়েছেন, সেখানে দিল্লি তাজ হোটেলে বা সেখান থেকে কেরালা যাওয়ার পথে, কলকাতা আসার পথে কোথাও একটা কোনো এক মহিলা নৃত্যশিল্পী, তার সঙ্গে কিছু এরকম শ্লীলতাহানির ব্যাপার ঘটেছে, এবং সেখানেও যে ইঙ্গিতটা দিয়েছেন সেখানে রাজ্যপালের নাম জড়িয়ে যাচ্ছে। ফলে সবে মিলিয়ে কিন্তু একটা বেশ অস্বস্তিকর পরিবেশ। আর সেইটা যখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোচ্ছে, সেই দিকেই কি ইঙ্গিত করছেন, এই নিয়েই কিন্তু চরম একটা জল্পনা হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেখানে মামলা করেছেন, মানহানির মামলা করেছেন রাজ্যপাল, যে এই বক্তব্য কেন মুখ্যমন্ত্রী রেখেছেন। এখন এই ঘটনা মোটামুটি সকলেরই জানা, কিন্তু আপনারা এবার এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন করতে পারেন যে কেন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এর ফলে সবথেকে বড় গাড্ডায় পড়েছেন বলে মনে করা হচ্ছে। দেখুন, এই ধরনের মামলা হলে দুরকম কেস হতে পারে। এক হচ্ছে যে এই মামলাটি রাজ্য সরকার সরাসরি, যেহেতু মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পদে বসে রয়েছেন, রাজ্য সরকার সরাসরি মামলাটা নিল, এবং রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন তিনি এই মামলাটি লড়লেন। আবার যেহেতু এটা মানহানির মামলা এবং এটা মুখ্যমন্ত্রী নয়, ব্যক্তিগত মুখ্যমন্ত্রীর ব্যাপার আসছে, সুতরাং তিনি ব্যক্তিগতভাবে তার যিনি আইনজীবী রয়েছেন তাকে এখানে অ্যাপয়েন্ট করতে পারেন। কিন্তু আজকে এই মামলা যখন লিস্টিং হয়েছে, তখন মুখ্যমন্ত্রীর হয়ে লড়ার জন্য যাদের নাম পাওয়া যাচ্ছে, সেই তালিকায় কিন্তু চূড়ান্ত চমক রয়েছে। কী চমক রয়েছে? নাম্বার ওয়ান, এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি রয়েছেন, সেই কিশোর দত্ত, তার নাম তো রয়েছে। এর পাশাপাশি রাজ্যের দুজন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, যারা এই মমতা সরকারের আমলেই কাজ করেছে, এবং তারপর সরকারের সঙ্গে এতখানি তাদের দূরত্ব হয়ে গেছে যে তারা সেই কাজ ছেড়ে চলে গেছেন, এবং তারপর এই নিয়ে কিন্তু তারা যে কথা প্রকাশ্যে বলেছেন, সেটা কিন্তু রীতিমতো বিস্ফোরক। কাদের নাম রয়েছে? একজন রয়েছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, আরেকজন হচ্ছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই জয়ন্ত মিত্র 2014 মোটামুটি শেষের দিক থেকে শুরু করে 2016 অবধি, 16 মানে যখন সরকারটা এসেছে সেকেন্ড টার্মের জন্য, তখন অবধি কিন্তু তিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন। এবং তারপর তিনি তৎকালীন রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র পাঠান, এবং সেখানে তিনি বিস্ফোরক অভিযোগ করেন যে রাজ্য সরকারের সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়ছে, তার আইনি পরামর্শ রাজ্য তো নিচ্ছেই না, বরং তাকে যে দরকার নেই এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, ফলে তিনি আর কাজ করতে চান না। অন্যদিকে এই সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন এই থার্ড টার্মে মমতা সরকার আবার ফিরে আসার পর 2021 সেপ্টেম্বর মাসে খুব সম্ভবত, কিন্তু সেইটাও কিন্তু খুব বেশি দিন চলেনি, এবং বছর দুয়েকের মধ্যেই তিনি কিন্তু রিজাইন করেন, এবং বিদেশে থাকাকালীন অবস্থায় তিনি এই বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার কাছে কিন্তু পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। এবং সেখানেও তার যে অভিযোগটা ছিল, সেটা ওই আরেক প্রাক্তনী তার যে রয়েছেন জয়ন্ত মিত্র, তার সঙ্গে মোটামুটি সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ সরকারের সঙ্গে সোজা কথায় বনিবনা হচ্ছে না, বা আইনি পথের যে জায়গাটা রয়েছে সেখানে একটা কোথাও গিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। এখন দেখুন, রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল হন, তার তো একটা নির্দিষ্ট অভিজ্ঞতা থাকে, তার তো একটা সেই ডিগ্রি থাকে বা সেই রকম ক্যাপাবিলিটি থাকে, তার ফলে গোটা রাজ্যকে তিনি ডিফেন্ড করছেন, সেই পোস্টটা রাজ্য সরকার তাকে দেয়। বর্তমান যিনি অ্যাডভোকেট জেনারেল তিনি এবং দুজন প্রাক্তনী রয়েছেন, এবং এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে, আমার কাছে এখনও সেই ডিটেল রিপোর্টটা আসেনি, ফলে আমি কনফার্মলি বলতে পারছি না, কিন্তু খুব সম্ভবত মুখ্যমন্ত্রী যিনি ব্যক্তিগত আইনজীবী রয়েছেন, সেই সঞ্জয় বসুও এই মামলায় আইনজীবী হিসেবে মুখ্যমন্ত্রীর তরফে লিস্টেড আছে। আবারও বলছি, এটা আমার কাছে 100% কনফার্ম নয়, 100% কনফার্ম পেলে অবশ্যই আপনাদের সেই খবর দেবো। অর্থাৎ দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই মামলা লড়তে চারজন আইনজীবী রয়েছেন, এবং সেখানে কিন্তু একটা ব্যাপক কি বলবো ডিফেন্স সাজানো হচ্ছে। আর এইখানেই প্রশ্নটা উঠছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার সত্যিই ভয় পেতে শুরু করেছেন? এতদিন যা মুখে এসছে তাই বলেছেন, বিচারপতিদের সম্বন্ধে বলেছেন, বিচারের রায় নিয়ে বলেছেন, অনেক কথা বলেছেন, এবং এমন কথা বলেছেন সেখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। শিক্ষিত মানুষ যারা আছে তারা বলেছেন যে কেন রুল জারি করা হবে না, কেন মুখ্যমন্ত্রীকে হাইকোর্টে ডেকে আনা হবে না, কেন তার জেল জরিমানার ব্যবস্থা করা হবে না। এই ধরনের কথা কি সত্যিই বিচার ব্যবস্থা সম্বন্ধে বলা যায়? তিনি তো বিচার ব্যবস্থা সম্বন্ধে মানুষের আস্থা পুরোপুরি তুলে দিতে চাইছেন, এরকম একটা কাজ যিনি করছেন তার বিরুদ্ধে কড়া অ্যাকশন হওয়ার অবশ্যই করে দরকার আছে। তো এইসব কথাবার্তা হওয়ার পরেও কিন্তু তিনি থামার কোনো লক্ষণ দেখাননি, তিনি সেই কথা বলে গেছেন, এবং তার কথা শুনে অনুপ্রাণিত হয়ে, স্বাভাবিক, তার দল গর্ব করে বলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তার দলের অনেক নেতারাই আছেন, কিন্তু আইন ব্যবস্থা সম্বন্ধে, বিচার ব্যবস্থা সম্বন্ধে সাধারণ মানুষের আস্থা টলে যেতে পারে এমন মন্তব্য রিপিটেডলি এবং খুব কি বলবো নিজের থেকে বলা, উস্কে দেওয়ার মতো করে তারা কিন্তু করে গেছেন।
কেননা আদালতও কিন্তু তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। যখনই আদালতে এই নিয়ে কেউ মামলা করতে গেছে, আদালত বলেছে আদালতের আইন ব্যবস্থা এত ঠুনকো নয় যে এই ধরনের কথায় সেটা ভেঙে পড়বে আর সেটাকে নিয়ে বক্তব্য রাখতে হবে বা আদালতকে ব্যবস্থা করতে হবে। কিন্তু এবার এবার যখন সোজাসুজি রাজ্যপাল মামলাটি ঠুকে দিয়েছেন, তখন কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুলটা করেছেন? এবার এই মামলা ধরে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোবে। অতীতে তিনি কি কি আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্ট, বিচারপতি সম্বন্ধে বলেছেন, সেইগুলো সামনে আসবে। তার সঙ্গে সঙ্গে আসবে মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই স্বরাষ্ট্র দপ্তর একাধিকভাবে কিন্তু আদালতকে হেনস্থা করার কাজে যুক্ত, এমনটা অভিযোগ আসছে। কেমন? যেমন এক বিচারপতি রয়েছেন, সেই মাননীয় বিচারপতির বাইরে পোস্টারিং হয়েছে এবং সেইটা করার জন্য অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে থাকা কলকাতা পুলিশ আজ অবধি খুঁজে বার করতে পারেনি সেই পোস্টারটাকে মারল। যেমন তৃণমূলপন্থী আইনজীবীরা বারবার, বেশ কিছু আইনজীবী যারা রায়টা দিচ্ছেন এবং সেই রায়টা তৃণমূল কংগ্রেস বা সরকারের বিপক্ষে যাচ্ছে, সেই জায়গা থেকে তাদের এজলাস বানচাল করে দেওয়ার জন্য তার বাইরে গিয়ে ধর্ণা দিয়ে বসে থেকেছেন। এই এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকা সিআইডি, সেই সিআইডি এক বিচারপতি রয়েছেন যিনি একটি হাই প্রোফাইল মামলার সামলাচ্ছেন, এই শাসক দলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতার মামলা। সেই মামলায় তার জেল হবে কি হবে না সেই নিয়ে জল্পনা রয়েছে। সেই বিচারপতিকে হেনস্থা করার জন্য তার স্বামীকে ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করছে এবং তাকে জোর করে তার উপর মানসিক প্রেশার ক্রিয়েট করে তাকে প্রলোভন দেখিয়ে সেই বিচারপতির এগেনস্টে লেখানোর ব্যবস্থা করছে। এমন বহু বহু নজির কিন্তু অতীতে আছে এবং সেইগুলোও কি এই মামলায় উঠে আসবে? আর সেই জায়গা থেকেই এই সমস্ত কিছু মিলে মিশে আইনি ব্যবস্থায় এবার কঠোরতম পদক্ষেপ তার বিরুদ্ধে হবে, এই ভয়টা কি পেতে তিনি শুরু করেছেন? আর সেই জন্যই কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পাশাপাশি প্রাক্তন দুজন অ্যাডভোকেট জেনারেল এবং তার ব্যক্তিগত যিনি আইনজীবী আছে সবাইকে দিয়ে একটা এরকম প্যানেল তৈরি করা হচ্ছে? রাজ্যপালের হয়ে কে লড়ছেন? রাজ্যপালের হয়ে একজনই রয়েছেন যিনি ওই কেন্দ্রের আইনজীবী এবং ইডি-সিবিআইকেও ডিফেন্ড করেন, আপনারা জানেন, ধীরাজ ত্রিবেদী স্যার। তিনি কিন্তু রাজ্যপালের হয়ে তিনি এই মামলাটি লড়ছেন। ফলে যেখানে রাজ্যপালের তরফ থেকে একজন আইনজীবী, এবং আমরা সাধারণত দেখি কোনো মামলা লড়তে গেলে ওই একজন আইনজীবীই দরকার আছে। আমাকেও তো এই এই এদের বিরুদ্ধে অনেক মামলা লড়তে হচ্ছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক মামলা আমারও চলছে, এবং সেখানে কিন্তু আমার এই একজন আইনজীবী আছেন, তিনি যান, কথা বলেন, আমার বক্তব্য সেটা রাখেন। আজ অবধি তো কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয়নি। তো সেই জায়গায় এতজন এরকম দাপুটে আইনজীবী রাখতে হচ্ছে, এই জায়গাটাতেই প্রশ্নটা উঠছে। তাহলে এবার বেড়ে খেলতে খেলতে বুঝতে পেরেছেন এমন একটা জায়গায় তিনি কাজটা করিয়ে ফেলেছেন, বা তার আইনজীবী মহলই তাকে বুঝিয়েছে যে এমন জায়গায় এই জায়গাটা হয়েছে, এবং তার সঙ্গে এই মামলাতে কিন্তু অনেক কিছু মিশে যেতে পারে। তাতে করে কিন্তু কড়া পদক্ষেপ আদালতে হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। আর সেই জন্যই কি ভয় পেয়ে এই ধরনের কড়া ডিফেন্স তিনি সাজাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু আজকে ঘুরপাক খেতে শুরু করেছে। যাক, এই মামলাটা লিস্টিং হওয়ার পর আজকে যেটা হয়েছে, যেটা খবর পেলাম, বিচারপতি, মাননীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলাটি গেছে এবং সেখানে ধীরাজ ত্রিবেদী তিনি কিন্তু রাজ্যপালের হয়ে বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি পুরো ঘটনাটা ব্যাখ্যা করেছেন। তখন যেটা বিচারপতির তরফে বলা হয় যে যে সংবাদ মাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছিল সেই সংবাদ মাধ্যমকে কি এখানে পার্টি করা হয়েছে? তো তখন ধীরাজ ত্রিবেদী স্যার জিজ্ঞেস করেন যে এটার কি কোনো দরকার আছে? এটা তো আমার মনে হয় না এই মামলার ক্ষেত্রে দরকার আছে। তো যাই হোক, বিচারপতি বলেছেন যে না, তাদেরকেও পার্টি করতে হবে এবং বৃহস্পতিবার দিন, অর্থাৎ আগামীকাল মোস্ট প্রবলি এই মামলার আবার শুনানি হতে চলেছে। কিন্তু সেখানে কি হবে না হবে পরের কথা। যেভাবে আইনজীবীর মহলটাকে তৈরি করেছেন এবং এতগুলো দাপুটে আইনজীবী তার হয়ে মামলা লড়ার জন্য পাঠিয়েছেন, সেই জায়গা থেকেই এবার বোঝা যাচ্ছে যে ঠিক জায়গায় বোধহয় ঢিলটা লেগেছে এবং এইখানেই সারে সর্বনাশটা হবে, এটা বুঝতে পেরেই এই এত কিছু তামঝাম তাকে করতে হচ্ছে, নয় কি? নাহলে কি সত্যিই একটা মানহানির মামলা হচ্ছে, সেই মামলার জন্য এত কিছু হওয়ার দরকার ছিল? এর আগেও তো আমার বিরুদ্ধেও অনেক মানহানির মামলা হয়েছে এবং সেখানে কোনো এক জনৈক ব্যক্তির মনে করা হয়েছে কোনো ফেরেববাজ কেউ রয়েছে, তার বিরুদ্ধে আমি কথা বলেছি বলে তার গায়ে দাগ পড়ে গেছে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করা হোক। এমনকি মুখ্যমন্ত্রী বর্তমান যিনি আইনজীবী রয়েছেন সঞ্জয় বসু, তিনিও আমাকে মানহানি নোটিশ পাঠিয়েছিলেন। আমার আইনজীবী তার মতো করে উত্তর দিয়েছে, কই আমার বিরুদ্ধে তো এখনও অবধি কোনো স্টেপ হয়নি বা সেই মামলায় কোনো রকম কিছু হয়নি। সুতরাং একটা মানহানির মামলায় যখন এত তামঝাম করে ময়দানে নামতে হয়, তখন অনেক প্রশ্ন কিন্তু ওঠে। আপনাদেরও কি মনে হচ্ছে না যে সত্যিই এবার বড়সড় গাড্ডায় পড়েছেন, আর এইখান থেকে পরিত্রাণ পাওয়া কার্যত অসম্ভব, আর সেই জন্যই এত হেভিওয়েট আইনজীবী দিয়ে একটা বাঁচার মরিয়া প্রচেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী?
আপনাদের কি মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।